I don't know whether I will have another continuation class and another day. I don't know. Jodi pai tokhon ami abar I will give more reflection, more elaboration on the topic. এখন আমার প্ল্যানটা তোমরা শুনে নাও। আমরা একটু ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের এরিয়াগুলো একটু আলোচনা করে নেওয়ার পর আমরা এইচএস এর নতুন সিলেবাসের বিগত সালগুলোতে ট্রান্সফরমেশন সেন্টেন্সেস কি কি এসছে সেগুলি তোমাদের শো করিয়ে প্রেজেন্টেশন দিয়ে তার সলভ এবং প্র্যাকটিস করব। আর তার পাশাপাশি একটু আলোচনা করে নেব ট্রান্সফরমেশনগুলো। তোমরা জানো যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস বলতে কি বুঝি। সে একটা নাও টেক অ্যান এক্সাম্পল। You know, always grammar learning should start with an example, not from definition or explanation. You know, তোমরা জানো ভালো করে যে কখনোই ডেফিনেশন দিয়ে গ্রামার শেখা যায় না। তাই একটা এক্সাম্পল আমি যদি বলি, নাও এভরিবডি লাভস হিজ কান্ট্রি, অর্থাৎ তোমরা মানে বুঝতেই পারছো যে প্রত্যেকে তার দেশকে ভালোবাসেন বা বাসে। এটি একটি অ্যাসার্টিভ বা সেন্টেন্স বা স্টেটমেন্ট, দেখতেই পাচ্ছ অ্যাসার্টিভ সেন্টেন্স। এই অ্যাসার্টিভ সেন্টেন্সটাকে আমি যদি বলি যে ছেলেমেয়েরা তোমরা এই বাক্যটিকে তুমি ইন্টারোগেটিভ বা প্রশ্নবোধক বাক্যে নিয়ে যেতে পারবে, তখন অবভিয়াসলি প্রত্যেকেই পারবে। এখানে যারা আছো নিশ্চয়ই বলবে যে হু ডাজ নট লাভ হিজ কান্ট্রি, অর্থাৎ কে তার দেশকে ভালোবাসে না। অর্থাৎ যদি প্রশ্ন করি নেগেটিভ দিয়ে, অর্থাৎ নেগেটিভ ইন্টারোগেটিভ হয়, দ্যাট মিনস আনসার রেসপন্স শুড বি পজিটিভ। অর্থাৎ হু ডাজ নট লাভ হিজ কান্ট্রি, তার স্টেটমেন্টে কি আসছে, এভরিবডি লাভস হিজ কান্ট্রি। এই এক্সাম্পল দিয়ে আমি শুরু করলাম। তাহলে বুঝতে পেরেছো যে আমি কিন্তু বাক্যটার ফর্মটা চেঞ্জ করলাম, অর্থাৎ ট্রান্সফর্ম করলাম, কনভার্সন, বাট মিনিংটা বদলালাম না। অর্থাৎ আমরা উই ক্যানট চেঞ্জ দ্য মিনিং অফ দ্য সেন্টেন্স while we transform any sentence from one form to another. একটা থেকে অন্যটাই যখন আমি পরিবর্তন করব, ট্রান্সফর্ম করব, তখন অর্থটা ঠিক রাখতে হবে। যেটাকে আমরা একটু অর্গানাইজ যদি বলি যে ফর্ম অফ আ সেন্টেন্স ক্যান বি চেঞ্জড, ক্যান বি ট্রান্সফর্ম ইনটু অ্যানাদার উইদাউট চেঞ্জিং দ্য মিনিং। ওকে, সো উই নিড নট ডেফিনেশন, আমার কোনো ডেফিনেশন দরকার নেই। এখন আমি যেটা বলতে চাইছি যে আমাদের এই ট্রান্সফরমেশন কত ভাবে করা যায়। আমি একটা পিপিটি প্রেজেন্টেশন দিচ্ছি, তোমরা ফলো করো, তোমরা জানো। আর পাশাপাশি শুনতে থাকো, সময় তো কম, শুনতে থাকো, আমি বলতেই থাকি। বিষয়টা হচ্ছে যে তোমার ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস এরিয়া, ভাস্ট এরিয়া কভার করে, এটা তো জানলে। কিন্তু সেই ভাস্ট এরিয়াটাকে এইচএস কাউন্সিল একটুখানি অন্যভাবে সাজিয়ে নিয়েছেন। যেমন ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস কে আমরা যদি অনেকগুলো পার্টে রাখি, দ্যাট ইজ ইন্টারচেঞ্জ অফ অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ ভয়েস, ইট মে বি গ্রুপড অ্যাজ ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস। অর্থাৎ ওই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস গ্রুপে আমরা কিন্তু এটাকেও রাখতে পারি। দেখো, দেখেছো? আচ্ছা, টুইন বাবু, রঞ্জন বাবু, am I visible? হ্যাঁ, শোনা যাচ্ছে বা দেখাও যাচ্ছে, কোনো অসুবিধা নেই। আমি কি সাইজটা বাড়াবো? মে আই ইনক্রিজ দ্য সাইজ? সামান্য সাইজ বাড়ান, একটু পার্সেন্টেজটা বাড়ান। নাও একদম ঠিক আছে। ওকে, সো interchange of active and passive, it may be also grouped as transformation of sentences. Then number 2, interchange of degree of comparison, এটাকেও আমি ট্রান্সফরমেশনের মধ্যে রাখতে পারি। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস কন্টেনিং দ্য অ্যাডভার্ব টু, এটাকেও রাখতে পারি। কিভাবে তুমি দেখো, ফার্স্ট ওয়ান, অ্যাজ ইউ লিসেন টু মি জাস্ট পুট ইট ডাউন, মানে নোট নিতে থাকো। স্ক্রিনে যেটা দেখছো সেটাকে তুমি ছবি নিতে পারো, কিন্তু একটু চেঞ্জ হবে, ব্যাপারটা বলে দেব। আর পাশাপাশি যা শুনছো নোট করো। ফর ফার্স্ট ওয়ান, অ্যাক্টিভ প্যাসিভ, সেই ক্ষেত্রে ইফ আই সে আই নো হিম, একটা অ্যাক্টিভ বাক্য,
So this should be changed into he is known to me. He is known to me. অর্থাৎ তাকে আমি চিনি, আমার দ্বারা সে পরিচিত। দেখো তাহলে অ্যাক্টিভ প্যাসিভের ক্ষেত্রেও আমরা ট্রান্সফর্ম করতে পারছি, অর্থাৎ বাক্যের মানে তাকে এক রেখে ইন্টারচেঞ্জ অফ ডিগ্রি অফ কম্প্যারিজন। আমি আই এম গিভিং ওয়ান এক্সাম্পল। কলকাতা ইজ দ্য largest city in West Bengal. If I say Kolkata is the largest city in West Bengal, অর্থাৎ ও বাংলাতে ওয়েস্ট বেঙ্গলে পশ্চিমবঙ্গে কলকাতা সব থেকে বড় নগর। এটাকে যদি আমি ধরো পজিটিভে ট্রান্সফর্ম করি তাহলে কি অর্থ দাঁড়াবে বুঝতেই পারছো যে নো আদার সিটি ইন ওয়েস্ট বেঙ্গল ইজ অ্যাজ বিগ অ্যাজ কলকাতা। পার্থসারথী বাবু, হ্যালো, হ্যাঁ পার্থসারথী বাবু, হ্যাঁ শুনতে পাচ্ছি স্যার। হ্যাঁ হ্যালো, হ্যাঁ আমি শুনতে পাচ্ছি স্যার, বলুন কে বলছেন? তুইন বাবু আমাকে শোনা যাচ্ছে? ওটা আমাদের হরিহর স্কুলের স্যার বলছে স্যার। ঠিক আছে, তোমরা মিউট করো, স্যার স্যার পরে কথা বলছি। হ্যাঁ স্যার, কথাটা হোক। হ্যাঁ হ্যাঁ বলুন বলুন বলুন, শোনা যাচ্ছে। আচ্ছা, তারপর যদি আমি একটি বাক্যে ধরো টু আছে, হি ইজ টু উইক টু ওয়াক, ইউ নো, সো হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক। এই ক্ষেত্রে কি চেঞ্জ হলো দেখতে পাচ্ছ যে অ্যাডভার্ব টুটাকে আমি রিপ্লেস করেছি শো দ্যাট দিয়ে, শো উইক, অর্থাৎ সেই ক্ষেত্রে কিন্তু দেখো এটাকেও রিপ্লেস করলে আমরা ট্রান্সফরমেশন সেন্টেন্স বলতে পারি। অ্যানাদার এক্সাম্পল, জাস্ট পুট ইট ডাউন, লিখে নিতে পারো যে দ্য বয় ইজ ব্রেভ, দ্য বয় ইজ ব্রেভ। এটা একটা দেখতেই পাচ্ছ যে হ্যাঁ বোধক মানে অ্যাফার্মেটিভ বাক্য। এই বাক্যটাকে সেন্টেন্সটাকে দ্য বয় ইজ নট টিমিড, মানে ছেলেটি ভীরু নয়, সাহসী। তাহলে নট যোগ করে আমি বাক্যটাকে ফর্মটা চেঞ্জ করলাম, নট টিমিড, কিন্তু দেখো অর্থ বদলালো না, সাহসী মানে ভীরু নয়। নেক্সট এক্সাম্পল কি পেলাম? সে ইন্টারোগেটিভ অ্যাসার্টিভ, অলরেডি আমি ফার্স্ট এতে অলরেডি আমি বলে দিয়েছি একটা ইন্টারোগেটিভ অ্যাসার্টিভ শুরু যখন করি। হ্যাঁ নিশ্চয় মনে আছে তোমাদের যে এভরিবডি লাভস হিজ কান্ট্রি, হু ডাজ নট লাভ হিজ কান্ট্রি। নেক্সট এক্সক্লেমেটরি সেন্টেন্সের ক্ষেত্রেও সেটাকে অ্যাসার্টিভ কনভার্ট করা যায় বা ভাইস ভার্সাও করা যেতে পারে। যে ধরো কি একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স নাও, হাউ বিউটিফুল ইজ দ্য মুন, নোট অফ এক্সক্লামেশন। সো আমরা বলতে পারি দ্য মুন ইজ ভেরি বিউটিফুল, সেই ক্ষেত্রে সেটা চেঞ্জ হয়ে গেল অ্যাসার্টিভে। ওকে, নেক্সট স্যার হাউ বিউটিফুল, স্যার হাউ বিউটিফুল, হাউ বিউটিফুল ইজ দ্য মুন, MOON, চাঁদটি কি সুন্দর, নোট অফ এক্সক্লামেশন। আমি বাবু এখন কিন্তু আলোচনা শেষ হয়ে যাচ্ছে না, আমি জাস্ট একটা করে এক্সাম্পল দিয়ে আমি টপিকগুলো বলতে চাইছি। হ্যাঁ, কারণ টপিকটা ডাইরেক্ট যাওয়া উচিত না, অলওয়েজ ফার্স্ট এক্সাম্পল। সো এটাকে যদি ট্রান্সফর্ম করি, ইফ উই ট্রান্সফর্ম ইট, দ্য মুন ইজ ভেরি বিউটিফুল, দেখো তাহলে নোট অফ এক্সক্লামেশনটা উঠে গিয়ে ফুল স্টপ হয়ে গেল। নাও আমি ধরো নাম্বার 7, the interchange of one part of speech for another. Just giving one example, he passed a sleepless night. He passed a sleepless night. So সে ঘুমহীন একটি রাত্রি, তাহলে স্লিপলেস কথাটা এখানে অ্যাডজেক্টিভ আছে। এবার যদি বলা হয় তোমাকে এটিকে অ্যাডভার্ব, আন্ডারলাইন ওয়ার্ডটাকে অ্যাডভার্ব করো এন্ড রিরাইট, আন্ডারলাইন করা আছে স্লিপলেস, দি বলা হচ্ছে রিরাইট দ্য সেন্টেন্স and rewrite the sentence using adverb form of the underlying word. তাহলে সেই ক্ষেত্রে তোমাকে করতে হবে কি,
he passed a night sleeplessly, SLEEPLESSLY। সেই ক্ষেত্রে আমি অ্যাডজেক্টিভটাকে অ্যাডভার্বে কনভার্ট করে দিলাম, ইন্টারচেঞ্জ, একটা পার্ট অফ স্পিচ দিয়ে দেখালাম। নেক্সট, কনভার্সন অফ সিম্পল সেন্টেন্স টু কম্পাউন্ড অ্যান্ড ভাইস ভার্সা। মানে একটি বাক্যকে সিম্পলকে কম্পাউন্ড করা যেতে পারে বা কম্পাউন্ডকে সিম্পল করা যেতে পারে। ধরো আমি বলছি একটা সিম্পল বাক্য, তোমরা খুব পরিচিত বাক্য মাধ্যমিক টেস্ট পেপারে প্রচুর করেছিলে তখন, ডু অর, সিম্পল সেন্টেন্স হচ্ছে you must do to escape your death। এটা সিম্পল সেন্টেন্স, অর্থাৎ you must do to avoid your death। তোমার মৃত্যু এড়াতে অবশ্যই তুমি এটা করবে। এই বাক্যটি তোমার পরিচিত, খুব যখন কম্পাউন্ডে চলে যাবে দেখো বলবে হ্যাঁ স্যার। কম্পাউন্ড সেন্টেন্সটা কি? ডু অর ডাই, অর্থাৎ করো নাহলে মরো, গান্ধীজির কথা, করেঙ্গিয়ে মরেঙ্গে। সো ডু অর ডাই, এটা কিন্তু কম্পাউন্ড সেন্টেন্স। ডু অর ডাই মিন্স ইউ ডু অর ইউ ডাই। হ্যাঁ, অর্থাৎ ডু অর ডাই এই কম্পাউন্ডকে আমরা সিম্পলে নিয়ে গেলাম, ইউ মাস্ট ডু টু অ্যাভয়েড ইউর ডেথ। একইভাবে কোন সিম্পল সেন্টেন্সকেও আমরা কমপ্লেক্সেও নিয়ে যেতে পারি, তাই না? আমি সিম্পল সেন্টেন্সকেও কমপ্লেক্সে নিয়ে যেতে পারি। সেভাবে তোমরা অসংখ্য এক্সাম্পল তোমাদের কাছে আছে। খুব ছোট্ট একটা এক্সাম্পল নিয়ে দাও না, যে আই হ্যাভ আ রেড পেন, আমার একটা লাল কলম আছে। কি বললে? আই হ্যাভ আ পেন হুইচ ইজ রেড ইন কালার। তাহলে তোমরা বুঝতে পারছো যে ডিফারেন্ট মিনস অফ ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস কত ভাবে করা যেতে পারে। কিন্তু আমার একটা কথা তোমাদের জন্য বলার বিষয়, সেটা হচ্ছে যে আমরা আমাদের এইচএস কাউন্সিল, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন, ওনারা ভয়েস চেঞ্জটাকে ট্রান্সফরমেশনের মধ্যে রাখেননি। ভালো করে মনে রাখো, তোমরা সিলেবাস নিশ্চয়ই পেয়েছো, ক্লাস 11 12 পেয়ে গেছো, যে প্রথম দিকেই যে স্যাম্পল পেপার 14 সালে যেটা বেরিয়েছিল এইচএস এর, সেখানেই পরিষ্কার দেওয়া আছে। আমি স্ক্রিনে একবার দেখিয়ে দেব, মানে আমি ব্যাক করার পর ছবি হিসাবে দেখাবো, যে যেখানে তোমাদের টেক্সচুয়াল গ্রামারে টোটাল 10 নম্বর থাকলেও তোমার ভয়েস এবং ন্যারেশন চেঞ্জ এটা আলাদা করে পৃথক ভাবে সেপারেটলি এক মাস্ট আসবেই। সেটা কিন্তু তোমার ডুয়াস ডিরেক্টেড ওই 6 নম্বর দেওয়া হয় বলে তার মধ্যে দুটো থাকবে, কিন্তু ট্রান্সফরমেশন বলে কিন্তু যেটাকে গ্রুপ করা হয়েছে সেখানে এই বাকি বিষয়গুলো সবই রয়েছে, শুধু ভয়েসটা সেখানে রাখা নেই। ঠিক আছে, বোঝা গেল তো? এবারে দেখো বাবা মায়েরা, দেখো আমার হাতে তো সময় খুব কম, আজকে 11:30 অব্দি, তাহলে সেই ক্ষেত্রে ট্রান্সফরমেশনের সব এরিয়া ডিসকাস করা সম্ভব নয়। আবার তোমরা এমন একটা স্টেজে চলে এসছো এখন, যে স্টেজে তোমরা প্রায় টেস্ট পরীক্ষা দিতে যেমন স্টেজ, অর্থাৎ বিভিন্ন স্কুল থেকে তোমরা এসেছো, ইউ হ্যাভ কাম ফ্রম ডিফারেন্ট স্কুলস, সো ইউ হ্যাভ ইউর প্রেজেন্ট স্টেটাস ইজ অলসো ডিফারেন্ট। অর্থাৎ কে কোথায় কোন এরিয়াতে আছো তাও আমি জানি না, কে কোন টেক্সট শেষ করেছো কোন স্কুল তাও জানি না। আর সেই রকম একটি জায়গায় আমি একটা পার্টিকুলার টেক্সটকে নিয়ে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস না করে আমরা প্র্যাকটিস করার সময় এই বিগত 14 সালের পর যে এইচএস গুলো হয়েছে, সেই 15 থেকে 19 সাল অব্দি, 20 সালেরটা করবো না, যে সমস্ত ট্রান্সফরমেশন গুলো আমি এই পিপিটি ফাইলে তুলেছি, তুলে তোমাদের প্র্যাকটিস করবে আর সলভ করে দেবো। ঠিক আছে, এই হচ্ছে আমার প্ল্যানিং ফর টুডে। আর তার আগে একটা কথা বলে নি, যে তোমাদের এই ট্রান্সফরমেশনের ক্লাস বলে আমি একেবারেই কিছুই ডিসকাস করব না, সেটা তো হয় না। অথচ সব ডিসকাস করতে গেলে 3 থেকে 6 মাস। তাহলে আমি মনে করি যে তোমার ছেলেমেয়েরা এখানে যারা আছো, বয়েজ, মাই ডিয়ার বয়েজ এন্ড গার্লস, তাদের অনেকের ক্ষেত্রে একবার ক্লজ এরিয়াটা, ক্লজ যদি একটু ডিসকাস করে দিই 10-15 মিনিট 20 মিনিট, তাহলে তোমরা উপকৃত হবে, তাই তো? তাহলে একটু আলোচনা করে দেব। এখন দেখো, হ্যাঁ, ওকে, মিউট ইয়োরসেলফ, থ্যাংক ইউ। হ্যাঁ স্যার, মিউট ইয়োরসেলফ মাই ডিয়ার বয়েজ এন্ড গার্লস, মিউট করো, মিউট করে রাখো। দেখো, শেষে যে দুটি কথা আছে আমার এই পিপিটি যেটা দেখতে পাচ্ছ তার মধ্যে, সেখানে কিন্তু মেনলি সিম্পল
কম্পাউন্ড সিম্পল, সিম্পল কমপ্লেক্স, কমপ্লেক্স সিম্পল। এই দুটো যে এরিয়া, দুটো যে টপিক পয়েন্ট, এই দুটো পয়েন্ট মানে 4টে পয়েন্ট, আসলে ভাইস ভার্সা মানে বিপরীতটাও ঘটবে। এই জায়গাটা আলোচনা করার জন্য বিশেষ করে আমার ক্লজটা একটু খুব সংক্ষেপে যেটুকু সময় আছে আলোচনা করে দেব। একটি ক্লজ করতে গেলে অনেক সময় লাগে, কিন্তু আমার পক্ষে যতটা সম্ভব। তাই আমি এখানে স্লাইড থেকে বেরিয়ে যাচ্ছি। আর মনে রেখো যে ভয়েস চেঞ্জটা কিন্তু ট্রান্সফরমেশনের মধ্যে রাখা হয়নি এইচএসে, কিন্তু ভয়েস চেঞ্জ একটা মাস্ট আসবেই। নাও আই এম স্টপ প্রেজেন্টিং, I am stopping. Okay, now আচ্ছা, ওয়েলকাম ব্যাক টু স্ক্রিন ওয়ান্স এগেন। আমি ফিরে এলাম। তোমরা একটু কাউন্সিল এই বইটা দেখে নাও, দেখতে পাচ্ছ তুহিন বাবু? দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। পরিষ্কার হলে ভালো হতো স্যার, একটু পরিষ্কার হচ্ছে না একদম, মানে বোঝা যাচ্ছে। পরিষ্কার এখন দরকার নেই, এটা বছরের প্রথমের বিষয়, সিলেবাস। আমি বছরের শেষে এখন দেখাচ্ছি, কারণ আমি যে বললাম ভয়েসটা এইচএস কাউন্সিল রাখেনি, সেই জায়গাটা দেখানোর জন্য। এটা কাউন্সিলের বই, ঠিক আছে? দেখো এখানে দেখো, এই যে ন্যারেশন চেঞ্জ আর ভয়েস চেঞ্জ, এই দুটো আলাদা করে দেখানো হয়েছে। আর ট্রান্সফরমেশনের মধ্যে এই আইটেমগুলো রাখা হয়েছে, এখানে ভয়েসটা উপরে তোলা হয়েছে। ওকে, ঠিক আছে? আচ্ছা, এবারে আমি একটি বোর্ড ওয়ার্ক করতে গেলে সময়ও যাবে, কিন্তু করব না করে ক্লাস নেওয়া যায় না। আমি একটি বাক্য লিখছি। If you work, স্যার বোর্ডটা অনেক ভারী হয়ে গেছে, দেখা যাচ্ছে না। এবারে না, আরেকটু আসলে ভালো হতো। একদম ইফ ইউ পর্যন্ত দেখা যাচ্ছে, আর পরে কিছু দেখা যাচ্ছে না। ইফ ইউ পর্যন্ত শুধু দেখা যাচ্ছে। আসলে আমি ল্যাপটপ থেকে ফোকাস করেছি, তো কম্পিউটার মোবাইল থেকে ফোকাস করলে অনেক অসুবিধা হয়। মোবাইলে ছবিটা ভালো, কিন্তু আমার এই স্যার এক সাইড হয়ে গিয়েছে, স্যার এক সাইড হয়ে গিয়েছে। দেখো আমি বলছি, ইফ ইউ ওয়ার্ক হার্ড, হ্যাঁ আচ্ছা, ইউ উইল সাকসিড। ইউ উইল, SUCCEED। ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল সাকসিড। আচ্ছা দেখো, এটা আমি একটা কাগজে লিখে রেখেছি, আমি ভালো করে দেখে নাও। দেখতে পাচ্ছ? স্যার একটু দূরে ফোকাস করো, একটু দূরে ফোকাস করো স্যার, একটু দূরে ফোকাস করো কাগজটা। বাবু দেখা যাচ্ছে? স্যার একটু দূরে স্যার হ্যাঁ ফোনটা স্যার, আসলে এবারে পুরো দেখা যাচ্ছে। ইয়েস, ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল সাকসিড। তোমরা কথা বলবে না, তুহিন বাবু আমাকে হেল্প করছেন, তুষার বাবুরা আমাকে হেল্প করছেন, তোমরা কথা বলো না, তাহলে ডিস্টার্ব হবে, ঠিক আছে? ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল সাকসিড। তো এই একটি বাক্য বললাম, যেখানে দেখো প্রথম বাক্যটা আমি বোর্ডে লিখেছি। প্রথম বাক্যটি ইফ ইউ ওয়ার্ক হার্ড, ইফ আই স্টপ হিয়ার, আমি এইটুকু পার্ট বলেই থেমে গেলাম। ইফ ইউ ওয়ার্ক হার্ড দেন ইট ক্যানট স্ট্যান্ড বাই ইটসেলফ, অর্থাৎ এইটার অর্থ সম্পূর্ণ হচ্ছে কি হচ্ছে না, এখানে সম্পূর্ণ অর্থ প্রকাশ পেল না। এবার যদি আমি বলি ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল সাকসিড, নাও দ্য সেন্স অফ দ্য মিনিং অফ দ্য সেন্টেন্স ইজ কমপ্লিট। ওকে, তাহলে আমি যদি কোন বাক্যটি বললাম, দেখো কার্ভ লাইন দিচ্ছি, ইউ উইল সাকসিড, অর্থাৎ ইউ উইল সাকসিড এই পার্টটাকে, এই অংশটাকে, এই বাক্যের অংশ, এটা পার্ট অফ দ্য সেন্টেন্স। আমি যখন বললাম, বলার পরই কেবলমাত্র ইফ ইউ ওয়ার্ক হার্ড, এই পার্ট অফ দ্য সেন্টেন্স তার অর্থটা কমপ্লিট করতে পারছে। অর্থাৎ কি দাঁড়ালো বিষয়টা? এবার তোমাদের খুব সংক্ষেপে বলে, ডিটেলসে যেতে পারবো না। বুঝতে পারছো তো? হোয়াট ইজ, কে কথা বলতে বুঝতে পারছি না, একটু মিউট করে রাখতে হবে। এখন তোমাদের যে কথাটি বলি, যে তাহলে এই পার্টের মধ্যে, এটা কমপ্লিটলি একটি বাক্য, ওয়ান সেন্টেন্স, এই সেন্টেন্সের মধ্যে
প্রথম পার্ট যেটা পার্ট হিসাবে ভেবেছি আমি, ইফ ইউ ওয়ার্ক হার্ড কমা, এই পার্টের মধ্যে ওয়ার্ক হার্ড অর্থাৎ ওয়ার্ক একটি ভার্ব আছে তো, একটি ভার্ব আছে ওয়ার্ক। এই ভার্বটি একটি ফাইনাইট ভার্ব, ইউ নো, ফাইনাইট ভার্ব। আমরা ক্লজ বলতে কি বুঝবো? একটা গ্রুপ অফ ওয়ার্ডস উইথ আ ফাইনাইট ভার্ব, সিম্পলি যদি বলি। আর যদি একটু ভাবি তাহলে a group of words that has a subject plus verb combination, মানে সে তার মধ্যে একটা সাবজেক্ট একটা ভার্ব থাকবে, মানে ইউ, অর্থাৎ এই শব্দগুচ্ছের মধ্যে একটি ফাইনাইট ভার্ব আছে, and it is a part of a sentence. It sometimes a clause may be a sentence, but here it is a part of a sentence and having a group of words with a finite verb, so it is a clause if you work hard. And again, the second part, you will succeed. Will succeed here verb, you know, will succeed, future tense এ ভার্বটা আছে। তুমি পরিশ্রম করলেই সফল হবে, কঠোর পরিশ্রম করলেই সফল হবে। এখানে দাঁড়িয়ে এই অবস্থায় সাকসিডটাও একটা ফাইনাইট ভার্ব, উইল সাকসিড। অর্থাৎ ইউ উইল সাকসিডটা ইট ক্যান স্ট্যান্ড বাই ইটসেলফ। তুমি যদি আগের অংশটা বাদ দিয়ে দাও, অর্থাৎ ওয়ার্ক হার্ড, ইফ ইউ ওয়ার্ক হার্ড অংশটা বাদ দিয়ে এটাকে সেপারেটলি সেন্টেন্স হিসেবে ট্রিট করো, আর ওটা নেই মনে করে, ইন দ্যাট কেস ইট ক্যান স্ট্যান্ড বাই ইটসেলফ, একা একা দাঁড়াতে পারে। তাহলে এটা একটা group of words having a finite verb, a subject and a predicate, and a part of a sentence here, so it is principal clause. You know, the clause is of two kinds, principal clause and subordinate clause. তোমরা মুখস্থ করে রেখেছো, কিন্তু মুখস্থ নয়, বুঝে নাও। কি আমি কি বললাম? যে if you work hard, this part, this is the part, this is the clause. We have already proved this is a clause. It is a part of a sentence, a group of words having a finite verb, having a verb and a subject, so it is a clause. And this clause cannot stand by itself. It can stand by itself only depending on the principal clause. এই প্রিন্সিপাল ক্লজের উপরে নির্ভর করে এ তার অর্থ প্রকাশ করতে পারবে, স্ট্যান্ড করতে। তাই প্রিন্সিপাল ক্লজকে আমরা কি নাম দিতে পারি? আর একটি কি নাম দিই? প্রিন্সিপাল ক্লজকে আমরা বলি মেইন ক্লজ। আবার প্রিন্সিপাল ক্লজকে বলতে পারি, প্রিন্সিপাল ক্লজকে আর কি বলতে পারি? এটি হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, মানে স্বাধীন ক্লজ। অর্থাৎ এ স্বাধীন। ওই যে ইউ উইল সাকসিড এই অংশটা, ইউ উইল সাকসিডের এই অংশটা হচ্ছে স্বাধীন ক্লজ। অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, মেইন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ, তিনটি নাম তোমরা জানো। আমি আরেকটি নাম তোমাদের আজ দিচ্ছি, হয়তো তো আশা করবো কেউ শোনোনি বা দু একজন শুনলেও শুনতে পারো। মডার্ন ইএলটি এক্সপার্টরা এই নামটা ইউজ করেন, সেটা হচ্ছে সুপার অর্ডিনেট ক্লজ, SUPER, সুপার ORDINATE। কারণ জানো, কারণ যেহেতু সাবঅর্ডিনেট ক্লজটা ডিপেন্ডেন্ট ক্লজ, বিকজ ইট ডিপেন্ডস অন দ্য মেইন ক্লজ, সো এটা তাই সাবঅর্ডিনেট ক্লজকে ম্যাচ করিয়ে এখানে বলা হচ্ছে সুপার অর্ডিনেট ক্লজ। তাহলে মেইন ক্লজ, প্রিন্সিপাল ক্লজ, সুপার অর্ডিনেট ক্লজ, ইনডিপেন্ডেন্ট ক্লজ, আর ওটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ। নাও চারটা দেখো, চার্ট রেডি রেখেছি, বোর্ড যদি না দেখতে পাও তাই। দেখতে পাচ্ছ? একটু দূরে সরো। তোমরা বলো না তুষার বাবু না সামন্ত, তুষার বাবু নাকি তুহিন বাবু? হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, আর একটু পিছনে নিয়ে নিন। এই হ্যাঁ ঠিক আছে, এই সো ক্লজ, ক্লজের গেল ক্লজ। এবারে তোমার প্রিন্সিপাল ক্লজ, প্রিন্সিপাল ক্লজের তিনটে নাম বলেছি, সেটা দেখতে পাচ্ছ? তাহলে স্ক্রিন নিয়ে নাও, ছবি তুলে নাও, যার যা খুশি। দেখো সাবঅর্ডিনেট ক্লজ ক্ষেত্রে পরিষ্কার লিখে দিয়েছি আমি এখানে যে সাবজেক্ট ভার্ব কম্বিনেশন, ইনকমপ্লিট থট, ডিপেন্ডস অন ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। অর্থাৎ এ তার অর্থ প্রকাশ করার জন্য এই ইন্ডিপেন্ডেন্ট বা মেইন ক্লজের উপর নির্ভর করে। ঠিক আছে? নাও subordinate clause has three
ডিবি সেন্স বা বলতে পারো সাবঅর্ডিনেট ক্লজ ইজ অফ থ্রি কাইন্ডস। থ্রি কাইন্ডস কি কি? নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্ব ক্লজ। ওকে, নাউন ক্লজকে নাউনের অ্যাডজেক্টিভ ফর্ম নমিনাল, সেই অর্থে নমিনাল ক্লজও বলা হয়। অ্যাডজেক্টিভ ক্লজের অ্যাডজেক্টিভের অ্যাডজেক্টিভ ফর্ম অ্যাডজেক্টিভ্যাল, তাই অ্যাডজেক্টিভ্যাল ক্লজও বলতে পারো। আবার অ্যাডজেক্টিভ ক্লজ ইনিশিয়েট করে অনেক বেশিরভাগ ক্ষেত্রে রিলেটিভ প্রোনাউন দিয়ে, তাই অ্যাডজেক্টিভ ক্লজকে রিলেটিভ ক্লজও বলা হয়। আর হচ্ছে অ্যাডভার্ব ক্লজ, স্যার দেখতে পাচ্ছি না। ঠিক আছে, তপন মন্ডলের আইডিতে কে এসছে আমি জানি না, যদি অফিসিয়াল হন মাফ করবেন, আর যদি স্টুডেন্ট বা ছেলে মেয়ে কেউ হও প্লিজ মিউট ইয়োরসেলফ। আচ্ছা, এবারে এই যে নাউন ক্লজ, তাহলে এই নাউন অ্যাডজেক্টিভ স্ক্রিনশট কি নিতে পেরেছো? ছবি কেউ নিতে পেরেছো? স্যার একটু দূরে হ্যাঁ স্যার ছবি নিয়েছি স্যার, নিয়েছি স্যার ছবি। বাম দিকে চাপ হ্যাঁ স্যার নিয়েছি ছবি। মিউট করো দীপা। দীপা স্যার পরিষ্কার ভাবে আসছে না, ডান হাতটা একটু সরান স্যার। পরিষ্কার ভাবে আসছে না, পুরো আসছে না। স্যার একটু বাঁ দিকে টানুন স্যার। স্যার বলছিলাম আপনি যত একটু সরাবে ওটা ততই বেস্ট হবে। আরে বাবা বেশি সরালে হবে না, একটা নির্দিষ্ট ফোকাস আছে ল্যাপটপ। একটু বাঁ দিকে টানুন স্যার, একটু বাঁ দিকে টানুন, বাঁ দিকে। হ্যাঁ এবার ঠিক আছে। স্যার একটু দূরে নিন, স্যার একটু দূরে নিন, একটু দূরে নিন। স্যার এবার ঠিক আছে স্যার, স্যার ঠিক আছে। আমরা দেখতে পেলাম যে নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্ব ক্লজ। এবারে নাউন ক্লজের ক্ষেত্রে আমরা কেন এমন নাম দিয়েছি, খুব পরিষ্কার কয়েকটা কথাতে সবার সঙ্গে। আমি যখন ট্রেনে যাচ্ছি তখন সেই সময় আমি কিন্তু আমার পরিচয় হচ্ছে আমি একজন ট্রেন যাত্রী। আর কমন ওয়েতে কমন নাউনের ক্ষেত্রে দেখলে আমি একজন মানুষ, অর্থাৎ পৃথিবীতে আছি একজন মানুষ, ট্রেনে যখন যাচ্ছি ট্রেন যাত্রী, আমার পরিচয় কেউ জানে না। তুইন বাবু বা তোমাদের সঙ্গে দেখা হলে বলতে পারেন যে হ্যাঁ স্যার বা মাস্টারমশাই বা টিচার, কিন্তু আমি তখন ট্রেন যাত্রী, ট্রাভেলার। আমি যখন স্কুলে গিয়ে ক্লাসে ক্লাস নিচ্ছি তখন আমি টিচার। আমি স্কুলে গিয়ে কি কাজ করছি? টিচিং, অর্থাৎ a teacher, a person who teaches students. অন্যভাবে বলতে পারি who takes part in the learning teaching process. ওকে, তাহলে সেই ক্ষেত্রে আমার নামটা দেখো স্থানকাল পাত্রে বদলে যাচ্ছে, তাই তো? আমি ট্রেন যাত্রী, ক্লাসে গিয়ে কি আমি টিচার। যারা চেনে সেটা অন্য কথা। ঠিক একইভাবে যখন কোনো সাবজেক্ট ভার্ব অবশ্যই ফাইনাইট এবং যেটা নন ফাইন মানে সাবঅর্ডিনেট ক্লজের অংশ, যে অংশটা ঠিক কোনো নাউনের কাজ করে। আমি টিচার কেন? আমি টিচারের টিচিং করছি। এই সাবঅর্ডিনেট ক্লজ যখন নাউনের কাজ করে তখন তার নাম নাউন ক্লজ। কেন এত কথা খরচ করলাম বুঝতে পেরেছো? অর্থাৎ এই ক্লজগুলোর নাম হয়েছে, সাবঅর্ডিনেট ক্লজগুলির নাম হয়েছে তাদের কাজের ভিত্তিতে, তাদের কর্মের ভিত্তিতে, অ্যাকর্ডিং টু দেয়ার ফাংশন, অ্যাকর্ডিং টু দ্য ওয়ার্কস দে ডু। So when a subordinate clause does the function of a noun, it's called noun clause. Clear হলো বাবা? I have given an example. দেখো এক্সাম্পলটা পেয়ে গেছো। I know that he will come. পেয়েছো তো এক্সাম্পল, তোমরা সই করে নিয়েছো। I know that he will come. So আমি জানি, if I বোর্ড ওয়ার্ক করি, সময় হবে না বোর্ড ওয়ার্কের, if I আমি জানি যে সে আসবে, আমি কি জানি? অবজেক্টের কাজ করছে, তো অবজেক্ট অফ আ ভার্ব, নাউন ক্লজ। কেন? অবজেক্টের কে কাজ করে? নাউন। তোমরা জানো একটা নাউন বাক্যে কিভাবে কাজ করতে পারে? একটা সাবজেক্ট হিসাবে কাজ করতে পারে, অবজেক্ট হিসাবে কাজ করতে পারে। একটা নাউন ক্যান অ্যাক্ট ইন আ সেন্টেন্স অ্যাজ আ নাউন ইন অ্যাপোজিশন, নাউন ইন অ্যাপোজিশন হিসেবে কাজ করতে পারে। আর নাউন ক্যান অ্যাক্ট ইন আ সেন্টেন্স অ্যাজ আ কমপ্লিমেন্ট টু আ ভার্ব, অর্থাৎ ভার্বের কমপ্লিমেন্ট হিসেবে কাজ করতে পারে। ঠিক আছে? যেমন ধরো যদি বলি
সূর্য ঘোষ, এখানে আমার সামনে ছাত্র আছে একটি চশমা পরে, সূর্য ইজ আ স্টুডেন্ট। আমি আ স্টুডেন্ট কথাটা বাদ দিয়ে দিলাম, ইজ থেমে গেলাম, ইনকমপ্লিট। এখানে ওই আ স্টুডেন্ট শব্দটা এসেনশিয়াল টু কমপ্লিট দ্য সেন্স অফ দ্য প্রেডিকেট অফ দ্য সেন্টেন্স বা কমপ্লিট দ্য সেন্স অফ দ্য সেন্টেন্স। সো দিস ইজ কমপ্লিমেন্ট আ স্টুডেন্ট। এইভাবে যদি নাউনের এই 5টি কাজের মধ্যে কোন একটি কাজ যদি কোনো সাবঅর্ডিনেট ক্লজ করে তাহলে সেই নাউন ক্লজ হয়ে গেল। এবার অ্যাডজেক্টিভ ক্লজ একইভাবে দেখো, কর্মের ভিত্তিতে বলেছি যে আই হ্যাভ আ বুক হুইচ ইজ রেড ইন কালার, তাহলে এই যে বুক নাউন আর হুইচ ইজ রেড অর্থাৎ যেটা ডেসক্রাইব করছে একটা নাউনকে। তোমরা জানো অ্যাডজেক্টিভ অ্যাড সামথিং টু দ্য মিনিং অফ আ নাউন অর অ্যাডজেক্টিভ ডেসক্রাইবস আ নাউন। তাহলে যদি কোনো সাবঅর্ডিনেট ক্লজ এরকম কোনো নাউনকে ডেসক্রাইব করে অর অ্যাড সামথিং টু আ নাউন, add something to the meaning of a noun, then it is adjective clause. Okay, then adverb or adverbial clause. Adverb modifies a verb. এবারে modifies a verb শুধু মনে রাখলে হবে না, এইটুকু মনে রাখলেই তোমাকে প্র্যাকটিস করে করে হাতে আনতে হবে যে অ্যাডভার্বের ফাংশন ক্লাসিফিকেশন কি কি, যে ফাংশনের ভিত্তিতে দেখছি তো অ্যাডভার্বকে ক্লাসিফাই করা হয়েছে, অ্যাডভার্ব কিভাবে কাজ করতে পারে, টাইম, ম্যানার, প্লেস, কন্ডিশন, কন্ট্রাস্ট, রিজন, রেজাল্ট, কনসেশন। এইভাবে অ্যাডভার্ব যেভাবে কাজ করতে পারে ঠিক সেভাবেই if a subordinate clause functions as an adverb in a sentence, that is modifies a verb, ওই কোন গ্রুপের মধ্যে কাজটা করছে সেই ক্ষেত্রে তখন হয়ে যাবে অ্যাডভার্ব ক্লজ অফ। এবার যে কাজটা করবে, যেমন ধরো যদি একটা এক্সাম্পল যেটা দিয়েছিলাম স্ক্রিনশট নিলে, যে ইফ ইট রেইনস আই শ্যাল স্টে অ্যাট হোম, যদি বৃষ্টি পড়ে আমি বাড়িতেই থাকবো। ইফ ইট রেইনস অর্থাৎ এটা কন্ডিশন দিচ্ছে, তাহলে এটা হলো অ্যাডভার্ব ক্লজ অফ কন্ডিশন অর্থাৎ কন্ডিশনাল ক্লজ। ঠিক আছে, এর বেশি সময় নেই, এবারে আমরা নেক্সট পার্টে যাব। যে আমরা সেন্টেন্স খুব সংক্ষেপে, ফাংশনাল ডিভিশন অফ সেন্টেন্সেস দেখা যাচ্ছে, ফাংশনাল ডিভিশন অফ সেন্টেন্সেস। দেখো যে অ্যাকর্ডিং টু ফাংশন or according to meaning, a sentence is of 5 kinds or types: assertive, interrogative, imperative, optative, exclamatory, as you know. Ever according to structure, অর্থাৎ স্ট্রাকচারের দিকে দেখতে গেলে স্ট্রাকচার বেস তখন সেন্টেন্স হয়ে গেল 3 রকম: সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। আমার যে জায়গাটা ক্লজের বিষয়টা এলাম সেখান থেকে এবার এই জায়গাটায় আসতে হবে একটু, যে আমি তাহলে সিম্পল কখন বলছি কোনো বাক্যকে। দেখো খুব সংক্ষেপে লিখেছি, স্ক্রিনশট নিয়ে নাও, যে যখন একটি বাক্যের একটি মাত্র ক্লজ আছে অর্থাৎ unicausal sentence, that is one finite verb, then it is simple sentence. মিডলে দেখো লেখা আছে কমপ্লেক্স। কমপ্লেক্স কি? কমপ্লেক্স সেন্টেন্স ইজ ইকুয়াল টু, অঙ্কের মতো লিখে ফেলো, one subordinate clause plus one or more one principal clause plus one or more subordinate clause. ওকে, অর্থাৎ একটি প্রিন্সিপাল ক্লজ থাকবে, প্রধান ক্লজ একটি থাকবে এবং এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকবে, তখন তাকে আমরা কমপ্লেক্স সেন্টেন্স বলবো। কম্পাউন্ড সেন্টেন্স কি দেখে নাও, যে তাহলে একাধিক সিম্পল সেন্টেন্স অর্থাৎ একাধিক মেন ক্লজে আছে সেখানে, এবং সেটা কি দিয়ে যোগ থাকবে? কোনো কোঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে যোগ থাকবে, কোনো কোঅর্ডিনেটিং কনজাংশন। এবারে তোমাকে একটা কথা বলি, যে এই যে ক্লজের ডিভিশন করেছিলাম না, মেন ক্লজ আর সাবঅর্ডিনেট, প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ, এখানে আমরা যদি মনে করি আর একটি ক্লজ দেখাতে পারি 3 নম্বরে, সেটা হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ। কিন্তু আমরা কোঅর্ডিনেট ক্লজকে সেপারেটলি বইগুলো দেখাই না বা ইএলটি এক্সপার্টরাও দেখান না, কারণ কি, যেহেতু মেন ক্লজ, দুটি মেন ক্লজ
মানে দুটি সিম্পল সেন্টেন্সকে যদি কোনো কোঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে আমরা যোগ করি তখনই তাকে কোঅর্ডিনেট ক্লজ বলা হচ্ছে। কেন কোঅর্ডিনেট ক্লজ বলা হচ্ছে? বিকজ দ্য জয়েন ইনিশিয়েটেড বাই কোঅর্ডিনেটিং কনজাংশন। ইউ নো সাবঅর্ডিনেটিং কনজাংশন, যে কমপ্লেক্স সেন্টেন্সে যে সাবঅর্ডিনেট ক্লজ তৈরি হচ্ছে সেখানে যে হুইচ, দ্যাট বা হুম, হুজ এটসেট্রা সাবঅর্ডিনেটিং কনজাংশন, সেরকম কোঅর্ডিনেটিং কনজাংশন অর, এন্ড এটসেট্রা। নাও দেখো কম্পাউন্ড সেন্টেন্স, দেখো শোনো, কোনো কিছু বিষয় আমাদের যদি কোনো বিষয়কে মনে রাখতে হয়, সেই মনে রাখার জন্য বিজ্ঞান আছে, সেই বিজ্ঞানটাকে বলা হয় নিমোনিক্স। তা সেই বিজ্ঞানটা আমাদের তো অত নিমোনিক্স পড়ে মনে রাখি না, আমরা নিজের মনের কাছে আমরা নিজেকে কিছু মনে রাখার পদ্ধতি অবলম্বন করে রাখি। যেমন ধরো তোমরা দ্য প্রপোজাল পড়ছো, দিয়ে প্রথম দিকে যখন পড়তে যাচ্ছ মনে রাখার জন্য, হ্যাঁ, যে দুটো ডগের নাম আছে, একটা কি গেস আর একটা স্কুইজার, বা গেস কার ডগ আর স্কুইজার কার ডগ, প্রশ্ন দিয়েছে ভুলে যাচ্ছি। প্রথমে যদি আমরা এগুলো মনে করি, আরে আমাদের বাড়িতে তো অনেক অ্যাপ্লায়েন্সেস আছে, কিছু এলজির অ্যাপ্লায়েন্সেস আছে কি, আমার এসি বা আমার কোনো মোবাইল বা আমার কোনো ওয়াশিং মেশিন বা এলজি কোম্পানিটা সম্পর্কে আমার পরিচিতি আছে, তাহলে এলজি লোমব গেস, অর্থাৎ এইভাবে যে আমি নিজের মতো করে তৈরি করছি এটাই আমার কাছে নিমোনিক। ঠিক সেভাবে কম্পাউন্ড সেন্টেন্সকে যদি এভাবে লেখো, একটা সিম্পল সেন্টেন্স এদিকে আর একটি সিম্পল সেন্টেন্স, এই দুটি সিম্পল সেন্টেন্সকে মাঝখানে যে কোঅর্ডিনেটিং কনজাংশন গুলো দিয়ে যোগ করি, অর্থাৎ এই সিম্পল সেন্টেন্স গুলো আসলে কিন্তু আর সেন্টেন্স থাকলো না, তখন এদের নাম হয়ে যাবে কোঅর্ডিনেট ক্লজ। ঠিক আছে, দুটো সিম্পল বাক্যকে কোঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে যখন যোগ করে দিচ্ছি তখন এটাকে আর সিম্পল সেন্টেন্স বলবো না, এর তখন গ্রামাটিক্যাল নাম হয়ে যাবে, এর পরিচয় হয়ে যাবে কোঅর্ডিনেট ক্লজ, বিকজ এই জয়েনিংটা তখন ইনিশিয়েট করছে কোঅর্ডিনেটিং কনজাংশন। ওকে, বুঝতে পারলে? তাহলে দেখো আমি কি কি লিখেছি, ফর, এন্ড, নর, বাট, অর, ইয়েট, সো। এই পরপর যদি সাজানো হয় সেই ওই কনজাংশন গুলো পরপর উপর থেকে নিচে পর্যন্ত, তাহলে একটা শব্দ পাচ্ছি ফ্যান বয়েজ। এই ফ্যান বয়েজটা তোমার ক্ষেত্রে নিমোনিক মনে রাখার জন্য, যেগুলো কোঅর্ডিনেটিং কনজাংশন যখন দুটি প্রিন্সিপাল ক্লজকে বা দুটি মানে সিম্পল সেন্টেন্সকে জয়েন করবে, তখন কোঅর্ডিনেটিং কনজাংশন জয়েন করলে তখন কম্পাউন্ড সেন্টেন্স হয়ে যাবে, এবং এই যে সিম্পল সেন্টেন্সটার পরিচয় বদলে গিয়ে নাম হয়ে যাবে কোঅর্ডিনেটিং ক্লজ। দ্যাটস অল। ওকে, ক্লিয়ার করতে পেরেছি? Am I clear, my dear children? Am I clear? হ্যাঁ স্যার। ইনপুট আমার দেওয়ার দরকার ছিল, এইটুকু ইনপুট যদি না দিতাম তাহলে কিন্তু অন্তত ট্রান্সফরমেশনে কিছুই বলবো না, সেটা হয় না। এবারে দেখো, এবার আমরা তোমাদের কাছে একটু তোমরা হাত তুলে বা আনমিউট হয়ে এই ক্লজ সম্পর্কে যা যা বললাম তার মধ্যে কোনো ডাউট থাকলে 2-3 মিনিট টাইম দিলাম, তার মধ্যে বলতে হবে, 2 মিনিট, তার বেশি দিতে পারবো না, কারণ এরপরে আমি চলে যাবো প্র্যাকটিস সেশন। সূর্য, কোনো প্রবলেম আছে? দীপার কোন স্কুল? সেন্ট টেরেসা গার্লস হাই স্কুল। Okay, do you have any problem on my discussion? No sir, কোনো প্রবলেম। Okay, mute yourself. Thank you. Thank you sir. Okay, so you don't have any doubt. Now I am going to next part, that is our practice session. I am presenting now. Put it down, লিখে নাও, আমি বলতে থাকবো তোমরা লিখতে থাকবে, ঠিক আছে? 2019-এ কি এসেছে, সেই 2019 সালে যে তোমার ডুয়াস ডিরেক্টেড ফর্মগুলো, শুধু মানে ডুয়াস ডিরেক্টেডের মধ্যে যেগুলো শুধুমাত্র তোমার ট্রান্সফরমেশন, শুধু সেইগুলোই আমরা আলোচনা করব, ঠিক আছে? তো দেখো, লেখো তোমরা, I do not intend to give up what I have. I do not intend
to give up what I have. স্যার এই আরেকবার বলুন। বাক্য- স্যার আরেকবার বলবেন। I do not intend, INTEND, I do not intend to give up, GIVEUP, give up what I have. ঠিক আছে, দেখো আমি তোমাদের যাতে শুনে বুঝতে যাতে অসুবিধা হয় বলে আমি পিপিটি বানিয়েছি। তুষার, তুহিন বাবু দেখা যাচ্ছে? টেকনিক্যাল স্টাফ স্যারদের বলছি, হ্যাঁ আর একটু সামান্য বাড়িয়ে দিন। হ্যালো, হ্যাঁ দেখা যাচ্ছে, আর দেখা বানাবো? যাচ্ছে মাস্টার, দেখা যাচ্ছে, হ্যাঁ দেখা যাচ্ছে, ওকে, থ্যাংক ইউ। পরিষ্কার পরিষ্কার। সো চিলড্রেন প্লিজ তাড়াতাড়ি কুইকলি লিখে ফেলো, নইলে কিন্তু পুরোটা শেষ হবে না প্ল্যানিং ওয়াইজ। ইফ আই গেট অ্যানাদার ক্লাস দেন উইল ডিসকাস অ্যাকর্ডিং টু চ্যাপ্টার ওয়াইজ ডিসকাশন। নাও দেখো, আই ডু নট ইন্টেন্ড টু গিভ আপ হোয়াট আই হ্যাভ, এই বাক্যটিকে 2019-এ দিয়েছিল যে আন্ডারলাইন, ইউজ দ্য আন্ডারলাইন ওয়ার্ড অ্যাজ নাউন। এই ইন্টেন্ট শব্দটা নাউন হিসাবে করতে হবে। কেউ আনসারটা বলবে, একজন সুযোগ পাবে খুব তাড়াতাড়ি। Sir, বলো, বলো। তাড়াতাড়ি, কুইক। I don't have no, বলো বলো, I have no intention to give up what I have. বাহ বাবা, ভেরি গুড। কে বললে? আমি তো স্ক্রিনশট প্রেজেন্ট করছি, দেখতে পাচ্ছি না। কে বললে? Sir, আমি একটু অধিকারী। দীপা, ওকে দীপা, থ্যাংক ইউ। মিউট ইয়োরসেলফ। সো এই বাক্যটিকে যদি আমি নাউনে মানে ইন্টেনশনটাকে যদি ইউজ করি, তাহলে একটা কেন চারটে মাল্টিপল আনসার হতে পারে। দেয়ার মে বি 4 কারেক্ট ভ্যারিয়েন্ট। চারটের মধ্যে যে কোনো একটা লিখলে আনসার রাইট হবে। প্রথমটা দীপা বললো, আই হ্যাভ নো ইন্টেনশন টু গিভ আপ হোয়াট আই হ্যাভ, এটাও রাইট। আরেকটা বলছি লেখো, ওটাকে একটু ঘুরিয়ে নাও, হ্যাঁ একটুখানি ঘুরিয়ে, I have no intention of giving up what I have, of giving, অর্থাৎ টু বাদ দিলে ইনফিনিটিভ ছিল, অফ দিলে অফ গিভিং, ঠিক আছে? অর্থাৎ অবজেক্টের প্রিপোজিশন মানে প্রিপোজিশনের অবজেক্ট হয়ে গেল। হ্যাঁ আরেকবার বলুন স্যার। I have no intention of giving up what I have, অর্থাৎ প্রথমে টু ছিল, টু গিভ, ওটা ইনফিনিটিভ ছিল, আর অফ দিলাম যখন, অফ গিভিং আপ, তখন জিরান্ড হয়ে গেল, অর্থাৎ অবজেক্ট অফ প্রিপোজিশন, অর্থাৎ ভার্ব প্লাস আইএনজি ইউজড অ্যাজ আ নাউন, অবজেক্ট অফ কোন অবজেক্ট? বলুন। I have no intention of giving up, GIVINGUP, giving up what I have. ওকে, এটার আরেকটি কারেক্ট ভ্যারিয়েন্ট বলে দিচ্ছি। আমি যেহেতু ওখানে নো দিয়ে নেগেটিভ করেছিলাম, নো ইন্টেনশন, এটাকে ঘুরিয়ে নিতে পারি, I do not have any intention to give up what I have. I do not have any intention to give up what I have. ক্লিয়ার হয়েছে? এটিকেই যদি আবার আগের মতো ঘুরিয়ে নাও একটু, অর্থাৎ ইনফিনিটিভটাকে জিরান করে দাও, তাহলে কি হয়? I do not have any intention of giving up. I do not have any intention of giving up what I have. তাহলে চারটে মাল্টিপল আনসার ভ্যারিয়েন্ট কারেক্ট, প্রত্যেকটাই কারেক্ট। নেক্সট, দ্য ডোর ওয়াজ ওপেন, টার্ন ইনটু নেগেটিভ। আলোচনার সময় নেই রে বাবারা, বাবা মায়েরা, কিছু করার নেই আমার। দ্য ডোর ওয়াজ ওপেন, এটাকে নেগেটিভ সেন্টেন্সে স্যার আমি বলবো, The door was not closed. ছেলে মেয়েদের বলছি আমি, আই এম ভেরি ভেরি গ্ল্যাড টু হ্যাভ ইউ ইন দ্য প্ল্যাটফর্ম। তোমরা খুব ওবিডিয়েন্ট এবং খুব তোমরা মানে রেসপন্সিভ এবং তোমরা যথেষ্ট মানে অ্যাটেন্টিভ। আই এম ভেরি গ্ল্যাড, গড ব্লেস ইউ। কিন্তু আই ডোন্ট হ্যাভ টাইম, মানে আমি যদি আলোচনা করতে দিই তাহলে আমি শেষ করতে পারবো না আজকের প্ল্যানিং মতো, ঠিক আছে? আমি আনসারগুলো একটু বলে দিই, কারণ সবাই তো পারবে না, প্রত্যেকের জন্য কাজে লাগবে। যে পারতে তার জন্য অগ্রিম থ্যাঙ্কস দেওয়া থাকলো। হ্যাঁ, আচ্ছা, the door was not closed, CLOCD, অথবা not closed, অথবা SHUT, shut,
not short or shut, shut. Next, পরেরটা, the sun began to sink behind the trees. The jar stuck the spade into the ground at last. তোমরা দেখেই বুঝতে পারছো যে তোমাদের টেক্সচুয়াল গ্রামার থাকে, টেক্সট বুক থেকেই আসবে, এবং গ্রামার প্র্যাকটিস করতে গেলে কনটেক্সচুয়ালাইজ ওয়েতেই করতে হয় টেক্সট বুক থেকে, তবেই ভালো হয়। কারণ আমি বললাম এক্সাম্পল দিয়ে যেমন শুরু করবে, এক্সপ্লেনেশন নিজে করবে, ঠিক একইভাবে সেইগুলো টেক্সট বুক থেকে বের করে যদি শেখা যায় ছোট থেকেই, এইচএসএ না হয় টেক্সচুয়াল আছে কিন্তু মাধ্যমিক তো টেক্সচুয়াল নয়, কিন্তু মাধ্যমিকেও প্র্যাকটিস সেভাবেই করা উচিত ছিল। তাহলে কি হয় যে তাহলে ওই গ্রামারটি আলোচনা করতে গিয়ে সেন্টেন্স স্ট্রাকচার, সেন্টেন্স এটা ওটা সেটা করতে করতে টেক্সট অ্যানালিসিসও ভালো হয়। তাহলে কি দাঁড়ালো এই বাক্যটিতে, যে জাজ স্টাক দ্য স্পেড ইনটু দ্য গ্রাউন্ড অ্যাট লাস্ট, এটাকে কমপ্লেক্স করতে বলছে। অত্যন্ত সহজ, কিচ্ছু নেই, বাক্যটি যেমন লিখেছো খাতায় সেভাবেই লিখে রাখো, লিখে ওই ট্রিজ এর পাশে কমা দাও, আর প্রথমে অ্যাজ বা হোয়েন লিখে দাও। হোয়েন, WHEN, when the sun began to sink behind the trees, when the sun began to sink behind the trees, comma, the jar stuck the spade into the ground at last. হয়ে গেল। Next one, last one. The most important thing in the world was science. চেঞ্জ ইনটু পজিটিভ, দেখো এখানে কিন্তু ডিগ্রিতে চলে এলো, অর্থাৎ তাহলে কি করবে, নো আদার থিং ইন দ্য ওয়ার্ল্ড ওয়াজ as important as science. No other thing in the world was as important as science. এখানে একটি ইনপুট আমার করার আছে, তোমাদেরকে একটা কথা বলার আছে। দেখো এখানে as important as ব্যবহার করেছি। স্যার আরেকবার বলবেন, স্যার প্লিজ আরেকবার বলবেন। In the world was as important as science. এখানে আমার একটি কথা বলার আছে, I have something to input here. কনভেনশনালি গ্রামার করতে গিয়ে এখন তো যত দিন এগোচ্ছে গ্রামাটিক্যাল কনসেপ্ট বদলাচ্ছে, ইউসেজের উপরে আসছে, যত যেমন ইউজ চলছে। কনভেনশনাল ওয়েতে অর্থাৎ পিকেরে সরকার প্যাটার্নে সেই সময়কার গ্রামারে এই নেগেটিভ কোনো বাক্যে, অর্থাৎ উত্তরটা যখন নেগেটিভ হয়ে গেল, হ্যাঁ, অর্থাৎ নো আদার, সেই ক্ষেত্রে কিন্তু অ্যাজ এবং অ্যাজ ব্যবহার করা হয় না। অ্যাজ আর ওই যে মাঝখানে পজিটিভ ডিগ্রি অফ, ওই যে ডিগ্রি শব্দটা বসলো পার্টটা অ্যাডজেক্টিভের ইম্পর্টেন্ট অ্যাজ, সেই ক্ষেত্রে নিয়ম অনুসারে ওল্ড নিয়মে যে শো অ্যাজ হয়, অর্থাৎ তখন সেই ক্ষেত্রে আনসার হতে পারতো যে নো আদার থিং ইন দ্য ওয়ার্ল্ড ওয়াজ সো ইম্পর্টেন্ট এসো অ্যাজ সায়েন্স। কিন্তু আমি যে আনসারটা বললাম এটাও অ্যাকসেপ্টেড, কারণ এটা কাউন্সিল থেকেই প্রোভাইড করা হয়েছে ইনস্ট্রাকশনে, ঠিক আছে, এটাও অ্যাকসেপ্টেড। কারণ মডার্নে আর ওই ব্যারিয়ারটা রাখা হয়নি যে ওই নেগেটিভের ক্ষেত্রে সো অ্যাজ দিতেই হবে, ঠিক আছে। ওকে, নাও এবারে 2018 যে গ্রামার রয়েছে সেই গ্রামারের প্রথমটা লিখতে থাকো যে as soon as she left the train, as soon as she left the train, as soon as she left the train, বুঝছে, comma, she would forget our brief encounter, she would forget our brief encounter. স্যার আরেকবার বলুন। দেখে নাও স্ক্রিনে, তুইন বাবু, is the screen visible? হ্যাঁ ঠিক আছে। Okay, thank you. As soon as she left the train, যখনই মেয়েটি ট্রেন ছেড়ে চলে গেল, বুঝতেই পেরেছো কোথা থেকে নেওয়া হয়েছে, guys have it, she would forget our brief encounter. ওটা এম হবে না, ওটা এনকাউন্টার, ENCOUNTER। স্যার আমি অ্যানসারটা বলবো। স্যার নো সোনার হ্যাড, স্যার অ্যানসারটা বলবো। বলবে, বলো বলো তাড়াতাড়ি বলো। স্যার আনসার No sooner had she left the train than she would forget our brief encounter. Or Please repeat. no sooner did she leave the train
স্যার আপনি বলেন ভালো হতো স্যার, আপনি বলুন স্যার। ঠিক আছে, ও চাইছে, একবার বলে নাও খুব তাড়াতাড়ি। স্যার বলছি no sooner had she left the train then she would forget our brief encounter. বলতে হবে না, নাও মিউট ইয়োরসেলফ। No sooner had she left the train then THAN then she would forget our brief encounter. এখন ঘটনা হচ্ছে যে এটিকে কেউ কেউ ডিড দিয়েও করতে পারো, হ্যাড দিতেই হবে এরকম মুখস্থ করে এসছো অনেকে মাধ্যমিকে যে এইরকম থাকলে হ্যাড দিয়ে দিতে, তা নয়, কথা বলো না। তাহলে সেই ক্ষেত্রে নো সুনার ডিড সি লিভ, তখন আর লেফট করা যাবে না, তখন লিভ প্রেজেন্ট ফর্মটা বসাতে হবে, বেসিক ফর্মটা ভার্বের LEAVE। নো সুনার ডিড সি লিভ দ্য ট্রেন দেন সি উড ফরগেট আওয়ার ব্রিফ এনকাউন্টার। স্টপ। নেক্সট ওয়ান, I am the most unhappy of men. এটা সুপারলেটিভ ডিগ্রিতে আছে, পজিটিভ করতে হবে। আনসার লিখে নাও। No man is as unhappy as I, মানে no man is as unhappy as I am, ব্র্যাকেটে am দিয়ে দাও বা আমটা ওপেন রাখতে পারো, আমটা কিন্তু আন্ডারস্টুড দিলেও হয়, কিন্তু তোমরা অনেক সময় স্যার আরেকবার বলুন তোমরা একটু থামো, আমি এখানে বলবোই, কারণটা হচ্ছে যে এখানে অনেকে ভুল করো, এই জায়গাটাতে একটা কনফিউজিং এরিয়া। অনেকেই লিখে ফেলো যে নো ম্যান ইজ অ্যাজ আনহ্যাপি অ্যাজ মি, কিন্তু মি হবে না। প্লিজ লিসেন টু কেয়ারফুলি, লিসেন টু নট হিয়ার অ্যাটেন্টিভলি। অর্থাৎ প্লিজ লিসেন টু, যে নো ম্যান ইজ অ্যাজ আনহ্যাপি অ্যাজ আই, এখানে মি হবে না, আই মানে অ্যাজ আই এম, পাশে এম লিখে দাও, দিয়ে ফুল স্টপ দাও। অর্থাৎ যদি মনে করো এমটাকে ফার্স্ট ব্র্যাকেটে রেখে দিতে পারো, ঠিক আছে, কখনো মি নয়, এম আই। আচ্ছা, পরেরটা। আরে বাবা রে, শেষ হবে না গো, 11:30 বেজে গেছে। টুইন বাবু 5 মিনিট কি এক্সট্রা পাবো? টুইন বাবু 5 মিনিট, হ্যাঁ ঠিক আছে। তো নো আনসার হবে নো ম্যান ইজ অ্যাজ আনহ্যাপি অ্যাজ আই এম। স্টপ। এখানে শো দিয়েও করতে পারো, প্রথম অ্যাস্টার জায়গায় শো দেওয়া যেতে পারে, আগে যেমন বললাম নেগেটিভের ক্ষেত্রে। আচ্ছা, নেক্সট, তোমরা মিউট করে রাখো, আর কথা বলো না। বাট thy eternal summer shall not fade, change into affirmative sentence, অর্থাৎ by thy, হ্যাঁ বলবো না, বলবে না, সময় নেই বাবা, আমি খুব স্যার তোমরা বলতে চাইছো, স্যার আপনি বলুন, কাউকে বলতে দিবেন না, কথা বলো না, মিউট করো। আনসার কি হবে? বাট thy eternal summer will hardly fade, but thy eternal summer will hardly, HARDLY, hardly fade, হার্ডলিটাকে নেগেটিভ অর্থে ব্যবহার করা যায়, কদাচিৎ মানে করেই না। এটা আর একটা অল্টারনেটিভ আনসার আছে, লিখে নাও, যে but thy eternal summer will remain unfaded, will remain, REMAIN, remain unfaded, stop দিয়ে দাও। নেক্সট, I wished to kill you, ফার্স্ট টেন্সে আছে, ইউজ আন্ডারলাইন ওয়ার্ড অ্যাজ আ নাউন, উইশ শব্দটাকে নাউন ইউজ করতে হবে। তাহলে উইশড এমনিতেই ভার্ব উইশ প্রেজেন্ট ফর্মে, আবার নাউনও হয়, তাহলে আ উইশ করে দাও। আই হ্যাড, হ্যাভ করা যাবে না যেহেতু উইশ পাস্ট টেন্সে আছে, সো আই হ্যাড, HAD, আই হ্যাড আ উইশ টু কিল ইউ। হ্যাঁ, ওকে, ঠিক আছে। এটাকে অন্যভাবেও করতে পারো, ইট ওয়াজ মাই উইশ টু কিল ইউ, ইট ওয়াজ মাই উইশ টু কিল ইউ। আর একটা আনসারও করতে পারো, মাই উইশ ওয়াজ টু কিল ইউ, মাই উইশ ওয়াজ টু কিল ইউ। প্রথম আনসারটাই লিখে নাও ভালো করে, আই হ্যাড আ উইশ টু কিল ইউ। ওকে, ওটাই হচ্ছে HS ইনস্ট্রাকশনে ছিল, বাকি দুটো আমি করে দিলাম। লাস্টটা আরেকবার বলুন। প্রথমটা লিখে নাও, আই হ্যাড আ উইশ টু কিল ইউ, এটা HS কাউন্সিলের ইনস্ট্রাকশনে দেওয়া ছিল। আর বাকি দুটো আমি যেটা বলছি, লিখলে লিখতে পারো, নাও পারো, একটু চিন্তা ভাবনা করো বাড়িতে, যারা একটু কালচার করো, বেশি চিন্তা ভাবনা করো, প্র্যাকটিস করো, তারা লেখো ইট ওয়াজ মাই উইশ টু কিল ইউ, আর একটা হচ্ছে মাই উইশ ওয়াজ টু কিল ইউ। ওকে, এবারে আমরা যাব 17 সালে।
এই পিপিটিটা পরেই আছে। এই এখানে স্যার বলছি 14 সালেরটা দিলে মানে বলে দিলে সব থেকে ভালো হতো, আর সবগুলো তো মানে প্রায় করা আছে। আরে বাবা তুমি কেন কথা বলছো, আমি পরপর দিচ্ছি তো, যেটা কমন হবে সেটা লিখবে না। 14 সালের এইচএস হয়নি, নতুন সিলেবাসে 15 থেকে, এটা 17 সাল। তোমরা বেশি কথা বলো না, এটা রেকর্ড হচ্ছে, এটা ইউটিউবে পেয়ে যাবে এই ক্লাসটা আবার। আচ্ছা 17 সাল। I was the most important man. Rewrite the sentence using positive degree of importance. No other man was as important as I. As I. No other man was as important as I. Stop দাও। আচ্ছা তুইন বাবু, ম্যাক্সিমাম কতক্ষণ পেতে পারি? ঘন্টা স্যার, 1 ঘন্টা, মানে না, টোটাল ঠিক 1 ঘন্টা। টোটাল 1 ঘন্টা হয়ে গেছে। 5 মিনিট 5 মিনিট। আচ্ছা আর 5-7 মিনিট নিচ্ছি স্যার। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আচ্ছা নেক্সট ওয়ান। স্যার একটুখানি বলে নিই, অ্যানসারটা আর একবার বলবেন। স্যার 1 মিনিট একটুখানি, যারা এখনো অ্যাটেন্ডেন্স দাওনি তারা কিন্তু চ্যাট বক্সে অ্যাটেন্ডেন্সটা দিয়ে দাও, আমরা ওটা রেকর্ড করছি। হ্যাঁ যারা অ্যাটেন্ডেন্স দাওনি, যারা অ্যাটেন্ডেন্স এখনো দাওনি, এই যে পাশে মেসেজের মতন দেখতে যে সাইনটা, এই চ্যাট বক্সে তোমাদের নাম এবং স্কুলের নামটা লিখে দাও, যারা এখনো দাওনি। যারা দিয়েছো আর রিপিট করবে না। আচ্ছা নেক্সট। I do not recall the exact number of people she fed every day. ডক্টর আব্দুল কালামের পৃষ্ঠা থেকে দেওয়া হয়েছে, তোমরা জানো, ঠিক আছে? স্ট্রং রুটস। এখানে অ্যাফার্মেটিভ করতে হবে। আই ডু নট রিকল মানে আমি মনে করতে পাচ্ছি না। এখানেও দেখো নট থাকলেই তখন যদি অ্যাফার্মেটিভ মানে হ্যাঁ করতে হয়, তাহলে ঘুরিয়ে নাক দেখানোর মতো, অর্থাৎ তোমাকে হার্ডলি বা কিছু একটা ব্যবহার করতে হবে, যেন একটু আগে বললাম। সো I hardly recall the exact number of people she fed every day. I hardly recall the exact number of people she fed every day. ঠিক আছে? Next one. Mine was a very secure childhood. এটাও কিন্তু ডক্টর কালামের পিস থেকে, স্ট্রং রুটস থেকে। এটা কেউ বলবে? হ্যাঁ স্যার বলবো। তুমি নয়, সূর্য একটু বলো। অন্য কেউ? আর কেউ? নো স্যার রেসপন্স। আমি ওকে বলি না। ওকে দীপা কন্টিনিউ। স্যার আমি চম্পা বলছি। চম্পা বলো। আমি Mine was not at all an insecure childhood. very good. Mute yourself. Mine was not at all an insecure childhood. মাইনটা হচ্ছে পজেসিভ প্রোনাউন, এটা এভাবে স্ট্রাকচারে ব্যবহার করা যায়। এখানে নিশ্চয়ই স্যার যখন ক্লাসে পড়িয়েছেন তোমাদের, তখন এটা ডিটেলস আলোচনা হয়ে গেছে যে মাইন একটা পজেসিভ প্রোনাউন, মানে মাই মানে আমার, দিস ইজ মাই পেন, তাহলে হলো আমার পেন, পজেসিভ অ্যাডজেক্টিভ। আর যখন বলছি দিস পেন ইজ মাইন, তখন এই পেনটি আমার, তখন হয়ে গেল পজেসিভ প্রোনাউন। ঠিক আছে? সো এটা একটা খুব সুন্দর একটা স্ট্রাকচার। মাইন ওয়াজ আ ভেরি ইনসিকিউর চাইল্ডহুড, অর্থাৎ মাইন ওয়াজ নট অ্যাট অল অ্যান ইনসিকিউর চাইল্ডহুড। ও সরি, কোশ্চেনটা ছিল সিকিউর চাইল্ডহুড, তুমি নট করে দিলে, দিয়ে তার অপোজিট ওয়ার্ড ইনসিকিউর বসিয়ে দিলে। আমি আবার রিপিট করছি, আনসার হবে মাইন ওয়াজ নট অ্যাট অল অ্যান ইনসিকিউর চাইল্ডহুড। ঠিক আছে, বোঝা গেল? অর্থাৎ নেগেটিভটাকে ডবল নেগেটিভ এখানে করা হলো, একটা নেগেটিভ বিপরীত শব্দ বসিয়ে দেওয়া হলো, ইনসিকিউর করে সিকিউরকে, আর এখানে নট করা হলো। ওকে, এবারে আমরা 16 সাল 2016 এইচএস 2016 দেখো, আমি একটু বাড়িয়ে দিচ্ছি, না কেটে যাচ্ছে। দেখো, this was not a correct approach. এটাকে করতে বলা হয়েছে অ্যাফার্মেটিভ, অর্থাৎ দিস ইজ অ্যান ইনকারেক্ট অ্যাপ্রোচ। দেখেছো, নটটাকে তুলে দিয়ে কারেক্ট এর অপোজিট ওয়ার্ড ইনকারেক্ট, তাহলে ইনকারেক্ট অ্যাপ্রোচ। ঠিক আছে? নেক্সট, she was silent. Rewrite as negative. স্যার বলবো? He was silent. বলো 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 বলো, খুব তাড়াতাড়ি বলো।
Sir, I was not talk. আই কেন, সি আছে তো এখানে সাবজেক্ট। সি ওয়াজ নট, Oh, sorry. He was Sir, not- He was not talk. টক হবে না বাবা, কন্টিনিউয়াস করতে হবে, টকিং। এটা কন্টিনিউয়াস টেন্স তো। স্যার টকিং বিভাগ হবে। যেহেতু আছে না ওয়াজ, ফার্স্ট টেন্সে বিভাগ, তাহলে টকের সঙ্গে আইএনজি যোগ হয়ে টকিং হয়ে যাবে। তো সি ওয়াজ নট টকিং, ওকে, TALKING। She was nothing but silent বলতে হবে। She was nothing, she was nothing but silent, আনসারটা ভুল নয়, কিন্তু মানেটা যেন এত নাক ঘোরানো হচ্ছে, এত ঘুরিয়ে পিছিয়ে, মানে মানেটা একটা দাঁড়াচ্ছে যে she was nothing but silent, মানে সে সাইলেন্টই আছে, অর্থাৎ নেগেটিভকে বাদ দিলে বাটের পরের অংশটা মানে স্ট্রং পজিটিভ হয়ে যায়, সেক্ষেত্রে ইউ আর রাইট। তাহলে কিন্তু she was nothing কথাটা শুনতে কেমন লাগছে, হ্যাঁ, she was, ঠিক আছে, কারেক্ট। আমি তুমি এ পাবে, মানে মার্কস আমি অ্যাওয়ার্ড দেবো তোমাকে, তো মিনিংটা দাঁড়াচ্ছে ভালোই। ওকে আচ্ছা, থ্যাংক ইউ। অ্যাকচুয়ালি কে বললে গো তুমি? স্যার আমি সুপ্রীতি। তোমাকে আরেকটু ইনপুট আমি দিই, তোমার ওই জায়গাতে একটুখানি যদি অল্টার করে নাও বাবা মা, যে she was nothing না করে she was doing nothing but silent, ওকে স্যার। তাহলে ওই নাথিংটার মানেটা যদিও ডুইং না বললেও আন্ডারস্টুড একটা হয়ে যাচ্ছে বলে তোমাকে আমি অ্যাওয়ার্ড দেবো বলেছিলাম, ঠিক আছে? অ্যাওয়ার্ড মানে মার্কস এখানে, ওকে, থ্যাংক ইউ ফর ইউর ইনপুট সুপ্রীতি। ওয়েলকাম স্যার। আচ্ছা, নেক্সট, she did not leave the door shut, she did not leave the, স্যার বলবো? এটা তো হ্যাঁ, এটা তো করেছো, এই টাইপের আগে করলে অন্য টাইপের একটু বলতে হবে না, she left the door open, she left the door open হয়ে গেল। আর একটা আচ্ছা 15 সালের দেখো, 2015 দুটো আছে, শেষ করবো ক্লাস। 15, I wanted a pair of blue suede shoes turn into a complex sentence, এটা কেউ বলো তোমরা, দেখো একটু আলোচনা করলাম কমপ্লেক্স সেন্টেন্স, স্যার বলছি। দাঁড়াও একটু শোনো, এখানে সিম্পল বাক্য আছে, আমি চম্পা বলছি। বলো। I wanted a pair of shoes which are blue in color. আচ্ছা আচ্ছা, ভেরি গুড। তাহলে তুমি যা করলে আমি এক্সাম্পল দিয়ে বুঝিয়েছিলাম, ঠিক সেই জায়গায় এরকম পেলে যে I wanted a pair of suede shoes which was blue in color, blue in color। a pair যেহেতু আছে ওয়াজই হবে, I wanted a pair of suede shoes which was blue in color, very good। তুমি মিউট করে নাও মা। এরপর লাস্ট ওয়ান, this is the best time, this is the best time, নেক্সট ইয়ার বুঝতে পারছো নিশ্চয়ই যে আইজ হ্যাবিট থেকে অক্টোবর ইজ স্যার বলবো? তো দিস ইজ দ্য বেস্ট টাইম, ডিগ্রি, স্যার বলবো? বলো। Sir, no other time. No other time is as good as this. হ্যাঁ, এটাও করা যাবে, কোনো অসুবিধা নেই। আবার নো টাইম বললেও হবে, নো টাইম ইজ অ্যাজ গুড অ্যাজ দিস। এই হচ্ছে হ্যাঁ, এটা বললেও হবে। 15 সাল থেকে 19 সাল পর্যন্ত যতগুলো আমাদের ট্রান্সফরমেশন এরিয়াতে এইচএস যে ট্রান্সফরমেশন গুলো রেখেছেন, ভয়েসটা নয়, এইচএস ভয়েস আলাদা করে দিচ্ছে, মানে ওই গ্রুপে রাখেনি, ওই ডুয়াল ডিরেক্টরের মধ্যে দেখিয়ে দিলাম, তাতে আমাদের সব আলোচনা হয়ে গেল। এখন তোমাদের জন্য আবার শুভেচ্ছা রইল। প্রথমে যা বলেছিলাম, আজকে ওয়ার্ল্ড স্টুডেন্টস ডে, আবার আমার অকৃত্রিম ভালোবাসা স্নেহ, আই কনভেইং মাই হার্টফেল অ্যাফেকশন অ্যান্ড লাভ অ্যান্ড গুড উইশেস। ভালোভাবে প্র্যাকটিস করো, পড়ো, ভালো থাকো। all of you stay well, stay safe and stay blessed. Thank you, that's all for today. থ্যাংক ইউ স্যার, আপনাকেও ধন্যবাদ, প্রত্যেককে ধন্যবাদ। স্যার ধন্যবাদ, ভালো থাকবেন। থ্যাংক ইউ স্যার, ভালো থাকবেন স্যার। আমরা পরবর্তী ক্লাস শুরু করবো 12টা থেকে। বাবু ঠিক করছি। হ্যাঁ, স্যার বলছিলাম একটা হ্যাঁ, কি বলছো? স্যার বলছিলাম একটা কি বলছো বাবা? স্যার 12টা থেকে কি ক্লাস আছে? অন্য ক্লাসে, অন্য ক্লাসে। সবাই কথা বললে বোঝা যাচ্ছে না। বেরোতে হবে তো? হ্যাঁ স্যার, বেরোতে হবে স্যার। হ্যালো স্যার।
হ্যাঁ বলুন। তুহিন, তোমরা তোমাদের হেড স্যারকে জিজ্ঞেস করবে এরপরে কি ক্লাস আছে, তোমরা হেড স্যারের কাছে সবকিছু পেয়ে যাবে। হেড স্যার তোমাদের যেভাবে তথ্যটা দিয়েছে এটাও পেয়ে যাবে। যাও সবাই শোন লেফট আউট করো, লেফট আউট কিন্তু এবারে এরকম জানলা সবাই লেফট করে যাও, সবাই লেফট করে যাও। স্যার স্যার বলছিলাম একটা স্যার প্রশ্ন আছে স্যার। সবাই তোমরা লেফট করে যাও এবারে। এরকম জান হ্যালো হ্যালো বাকিরা যারা আছো লেফট নাও তাড়াতাড়ি, বাকিরা যারা আছো লেফট নাও তাড়াতাড়ি একটু। অসীম স্যার আছে, হ্যাঁ অসীম স্যার আছে, অসীম স্যার আমাদের পিনাকি স্যার সবাই আছে, এই ডান্সের সব ম্যামগুলো আছে, দেখেছি সব দেখেছি। সবাইকে আরেকবার বলছি যারা আছো তোমরা কিন্তু লেফট নাও। আমরা পরের মিটিংটা শুরু করবো, আবার পরের ক্লাস শুরু হবে।